এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আজ আমি প্রতিশোধের নেশায় তাই হয়ে গেছি, যার বিরুদ্ধে এই যুদ্ধ যাত্রা আমার। আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে মনুষ্যত্ব হারিয়ে পাপকে জায়েজ করে তুলেছেন। সেই মতো আমার সাথে যা করেছেন তার শিকার হয়ে আমিও এক জয়ামিরে পরিণত হয়েছি, যার লক্ষ্য কেবল ধ্বংস, রক্ত, অন্ধকার। কিন্তু এটা তো আমার পথ নয়। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। আমাকে এই বাড়ির সেই রাতে আসতে হয়েছে। আপনার গল্পে যেদিন আমি আমার বাড়িতে নিজেকে রেখেছি, তারপর টের পেয়েছি আপনার ভেতরটায় কোনো জানোয়ারেরা একটা জানোয়ারের চাষ করেছে। আপনি সেই জানোয়ার ঘটনাক্রমে আমার ভেতর সেই একই জানোয়ারের চাষ করতে সফল হবার পথে। আপনি বলেন আপনি জল তরঙ্গ, আপনার গতিপথ রুখার উপায় নেই। সেই ঢলে নিজেকেই ভেসে যেতে হয়। আমি ভেসে গেছি আমার আদর্শ, আমার গন্তব্যের পথ, আমার চিন্তাধারা ও নিজস্বতা। আপনি কখনোই মিথ্যা বলেন না জয়ামির। কেন? এক দুবার মিথ্যা বললেও পারেন। যা আস্তে করে বলে। আমার অভিজ্ঞতা বেশি। অন্তু ভেজা চোখে হেসে দিল। আপনার সেই অভিজ্ঞতাকে টেক্কা দিতে গিয়ে আমি আজ আপনার পথে পরিচালিত। এই অধঃপতনের দায় আমার। আপনি পাপ করলেই বা তার শিকার হয়ে আমিও কেন? আপনি অমানুষ হলেন বা আমি মানুষ হতে পারতাম। কয়লার সংস্পর্শে গিয়ে আমি নিজেকে কালি থেকে বাঁচাতে পারিনি। জ্বলন্ত কয়লা আমাকে যেমন পুড়িয়েছে, আমার চরিত্রকে ঠিক সমানভাবে কলঙ্কিত করেছে। আপনি যে বিমুখতার শিকার হয়েছিলেন, আমি তার একটু ব্যতিক্রমে যাইনি। আপনি যেদিন আমায় শত মানুষের সামনে ইজ্জতহীনা প্রমাণ করলেন, তারপর আমি সত্যি নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছি। আপনার মতোই সেই রবের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নিজের বিচারক হয়েছি। আমি আমার পর্দা, মানসিকতা, শিক্ষা সব লুটিয়ে দিয়েছি। আব্বুর মৃত্যুর সাথে সাথে আমি তার সকল চিহ্ন মিটিয়ে দিয়েছি নিজের ভেতর থেকে। অথচ আমি ভাবছিলাম আব্বু আমাকে দূর করছে। যেখানে দূর আমি তাকে করেছি। আমি প্রথম তার অস্তিত্ব টের পেতাম। ধীরে ধীরে তার অস্তিত্ব, তার নিজস্বতা হারালো। আমি বুঝতে পারলাম আব্বুর জবান থেকে আজকাল আমার ভেতরে নতুন জন্মানো সংকীর্ণ চিন্তাধারামূলক কথা বের হয়। এরপর ধীরে ধীরে আব্বুর উপস্থিতি বিলীন হয়ে গেল আমার ভেতর থেকে। আব্বু আর আসেনি। আসলে তার অস্তিত্ব ছিল তার আমাকে দেয়া শিক্ষাগুলো। সেগুলোকে দাফন করে ফেলেছিলাম আমি নিজের ভেতর থেকে। তার অস্তিত্ব টের পাবার প্রশ্নই ওঠে না। মানুষ তার কর্ম ও শিক্ষার মাধ্যমে তার পরবর্তী আত্মীয়র মাঝে বেঁচে থাকে। আমি তাকে আমার ভেতরে ঠাঁই না দিয়ে ঠাঁই দিলাম আপনাকে, হামজাকে, পলাশকে। কুকুরের কামড় খেয়ে হয়ে গেলাম কুকুর, কামড়াতে গেলাম কুকুরের পায়ে। এ কি মানুষের শোভা পায়? জয়নাল কাকা আপনাকে কি শিখিয়েছেন জানি না, কিন্তু আমার আব্বু আমাকে তা শেখায়নি, তা বানাতে চায়নি। আজ আমি যা, আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আপনারা ওনাকে মেরে না ফেললে উনি ওনার অন্তুকে আজ এই পথে দেখে সহ্য করতে পারতেন না। উনি অন্তু থাকা অবস্থায় রেখে ছুটিতে গেছেন। এই কৃতজ্ঞতা জানাবেন আপনারা আমার পক্ষ থেকে। অন্তু ছড় করে কাঁদে, অথচ তার ঠোঁট নিজের ওপর ছিল হাসছে। সে হাসি মিলিয়ে যায়। অন্তু চোখ মুছল, মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত করে। জয়ের হাত দুটো ছেড়ে দেয়। জয় বোবা হয়ে বসে আছে। তার ভেতরে কেমন কেমন যেন লাগছে। এটা হেরে যাবার অনুভূতির মতন। জয় বকে উঠল নিজেকে, আবারও দিশেহারার মতন। অন্তুর কান্নায় লাল হওয়া স্নিগ্ধ মুখখানায় কিছু খোঁজে। অন্তু নিজেকে সামলে এক টুকরো মুচকি হাসল। আমার আব্বুকে মারা হয়েছে, আমার পরিবারকে ধ্বংস করা হয়েছে, আমার কাছ থেকে আমার ইজ্জতও আমাকে কেড়ে নেওয়া হয়েছে, আমার ভাইকে মারা হয়েছে। এছাড়া যেখানে যা হয়েছে, এই সবের দায় আজ আমি আপনাদের ওপর থেকে তুলে নিলাম। আমি সজ্ঞানে স্বেচ্ছায় আজ ক্ষমা করে দিলাম আপনাকে জয়ামির। জয় একটা ঝাঁকুনি খেলো, তা তার অনিয়ন্ত্রিত শরীরের পশমগুলো কেঁপে উঠল থরথর করে, শিউরে উঠল জয়ের দেহখানা। অন্তু বলল, আপনি যখন অনাচারের শিকার হয়েছেন, তা হয়তো ছিল রাজনৈতিক, হয়তো বা পারিবারিক, অথবা পশুদের জঙ্গলি উচ্ছ্বাস।
তা আপনার ভেতরের মানুষটাকে জাগ্রত থাকতে দেয়নি। তাকে ঘুম পাড়িয়ে এই জয় আমিরের উদ্ভব ঘটিয়েছে। আপনি নিজেকে নিজের পালনকর্তা ও বিচারকর্তা মেনে নিয়েছেন, কারণ আপনার বিশ্বাস অনুযায়ী কোনো মালিক নেই। কিন্তু আমি আমি 8 বছর বয়স থেকে আমার রবকে সেজদা করে আসছি। তাতে বিশ্বাস, ভরসা ও ভক্তির তো কমতি ছিল না। আমার পালনকর্তা, মহাবিচারক, মহান শাস্তিদাতা, মহাপরাক্রমশালী। আমি তো তার প্রতি বিমুখ নই। তাহলে আমি কেন আমার সাথে হওয়া অন্যায়ের বিচার নিজে করব? আমি বরং তা ছেড়ে দিব আমার একমাত্র পালনকর্তার উপর। আমি দেখতে চাই আমার পালনকর্তার বিচার কেমন। তিনি সকলের প্রাপ্য ন্যায্যতা হাতে বুঝে দিতে আমার পাপের ফল আমি পাবো, আপনারটা আপনি। আমি তো বিচারকর্তা নই, আমি গেলাম। আমি সেই মালিকের গোলাম যার হিসেবে ভুল হয় না, যার বিচারে না ইনসাফি হয় না। আর আপনি তো আমায় মেরে ফেলেননি, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। সব রকম দৈহিক আঘাত থেকে বাঁচিয়ে আপনি আমার রুহটাকে তর্পে তর্পে পেরেছেন। আমি আপনাকে মারবো কেন? যেখানে মৃত্যু আপনার প্রেমিকা, আপনার একমাত্র গন্তব্য, আপনার প্রত্যাশা, যে প্রেম আপনি প্রায় 2 যুগ ধরে নিজের ভেতরে লালন করেছেন, তা আপনাকে ধরিয়ে দেবার রাস্তার সহযোগী আমি হব না। মৃত্যু আপনার শাস্তি হতে পারে না। আপনাকে আমি আজ মাফ করে দিলাম সব কিছু থেকে, তুলে নিলাম আমার সকল অভিযোগ। আপনি মুক্ত আজ থেকে। আজ আমার সমস্ত অভিযোগ ও অনাচারের দায় থেকে মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম আপনাকে। কথা ফুরে না অন্তর, থাপা দিয়ে অন্তর গলা চেপে ধরল জয়। এই শালি, তুই আমাকে ক্ষমা করার কে? তোর কাছে ক্ষমা চেয়েছি আমি চেয়েছি ক্ষমা? ক্ষমা করলে মানুষ তাকে ভুলে যায় রে। তুই আমাকে আজ ক্ষমা করে ভুলে যাবি, মহান হয়ে যাবি তুই? তা হবে না। আমি তোর কাছে ক্ষমা তো চাইনি। ক্ষমা করবি কেন? কিসের ভিত্তিতে তোর এই মহানুভবতা? ফোন বাজলো জয়ের। ঘেমে উঠেছে তার শরীর, শার্টের ফাঁক দিয়ে লোমাবৃত বুকটা দেখা যায়। তাণ্ডব উঠেছে সেখানে, ওঠানামা করছে বিক্ষিপ্ত শ্বাসের দমকায়। অন্তু শুনতে পায় জয়ের হৃদযন্ত্রের কপাটিকার লাফালাফে। সে হাসে, আলতো করে হাসে, জিতে যাওয়ার হাসি। যে জিতটা জয় জিততে চেয়েছিল বোধহয়। জয় ছেড়ে দেয় তার গলা, কল রিসিভ করে। কলটা রাজধানী থেকে এসেছে, কেউ জানায় রাজধানী থেকে দিনাজপুর ফেরার পথে দুপুর 3টায় হামজার গাড়িখানা বাইকের সাথে ক্র্যাশ হয়েছে। মিস ক্যাথারিন ঝিম ধরে বসে বেশ কিছুক্ষণ মাহজাবিনকে দেখার পর এক টুকরো ক্লান্ত হাসি হেসে বলে, I wanna be afraid of you, Mahzabin. মাহজাবিন চোখ দুটো বুজে ম্লান হাসে। কেন? এই সৌন্দর্য ও স্নিগ্ধতার আড়ালে এমন ভয়াবহ নিষ্ঠুরতার জায়গা দিয়েছ। এটা তো নীতি বিরুদ্ধ। সৌন্দর্য ও নারীর উপর মানুষ আস্থা হারাবে যে। মাহজাবিন, আপনি আমার ক্ষমাকে নিষ্ঠুরতা বলছেন? এটা কি নীতি বিরুদ্ধ নয়? তবে কি আমি জয় আমিরকে খুন করলে সেটা নীতিগত হতো? এটা পলিসি ইজ ডেথ হেয়ার, কিন্তু ওটা হতো ক্ষমা, তা জেনে রাখো। বলো। মাহজাবিন একটু অবাক হবার মতো করে বলো, এটা তো অধর্ম মাদাম। তুমি যে বারবার বলেছ সবচেয়ে কঠোর সাজার কথা, সেটাই তুমি সাজা মওকুফের নামে দিলে ওকে। আমি তোমাকে বুঝতে ভীষণ চাপ অনুভব করছি মাহজাবিন। তুমি যা বলেছো তাই করেছো, শুধু দৃষ্টিকোণ ঘুরিয়ে নিয়েছো। তুমি বলেছো কখনোই ক্ষমা করবে না, কিন্তু ক্ষমা করে দিয়েছো। অথচ এখানে আমি জয় আমিরকে তোমার দেওয়ার সবচেয়ে কঠোরতম শাস্তির ঘোষণা শুনছি। এটা কোন ভিত্তিতে বলছেন মাদাম? মাহজাবিন, তুমি জানো কাঠখড়ি ও কেরোসিনের চেয়ে দিশলাইয়ের দুর্বল ছোট্ট কাঠিটি বেশি ভয়াবহ হয়? জানতাম না। কেননা দেশলাইয়ের কাঠি কেরোসিন ও কাঠখড়িকে পোড়ানোর উদ্দেশ্যে নিজের সর্বস্বকে পুড়িয়ে ছাই করতেও দ্বিধাহীন, বরং নিজের ধ্বংস মেনে নিয়েই সে কেরোসিন ও কাঠখড়িকে জ্বালাবার জন্য নিজে জ্বলে ওঠে। তুমি হলে সেই দুর্বল ছোট্ট এক কাঠখড়ি, এই জন্যই তুমি ভয়াবহ। শীত শান্ত মিস ক্যাথারিনকে একটু হতবিহ্বল দেখালো। তিনি 2-3টে বিক্ষিপ্ত শ্বাস ফেলে বলেন, তুমি একবারও নিজের কথা ভাবলে না। নিজেকে বলি দেবার বদলে এই ধ্বংসযাত্রায় আমি তোমাকে ভাবুক হতে দেখিনি কেন? সবচেয়ে বড় হারটা তো তোমার। এই জীবন বইবে কি করে, এই ভাবনার চিন্তিত হওনি কেন তুমি? মাহজাবিন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা জীবিতদের থাকে, মৃতরা এসব নিয়ে ভাববে কেন?
আমি জয় আমিরকে গ্রহণ করার সাথে সাথে নিজেকে দাফন করেছি। দাফনকৃত লাশের ভবিষ্যৎ থাকে না। আর তাই তোমাকে আজ আমি এই প্রশ্ন করতে পারছি না, এত কঠিন সাজা কোনো অপরাধের বদলে দিলে তুমি জয় আমিরকে? নয়তো আজ আমার কাছে জবাবদিহি করতে হতো তোমাকে। মাহজাবিন হেসে উঠে। আপনাকেও লোকটা পথভ্রষ্ট করে ফেলেছে কেবল গল্পের মাঝেই। সত্যি আমি এক ভয়ানক পুরুষের সংসার করেছি, যে যে কোনো কাউকে নিজের বশীভূত করে ফেলায় অলৌকিক শক্তিধর। অথচ সেই ভয়ানক পুরুষকে আমি বলতে চাইবো সে তার চেয়েও ভয়ানক এক নারীকে নিজের ভেতরে স্থান দিয়েছে। মাহজাবিন চোখ দুটো বুজে সোফার পিঠ এলিয়ে বসে বলল, কারোর রুহ জ্বালিয়ে কয়লা করে সেই কয়লাকে ভেতরে স্থান দিলে কেউ কতটা লাভবান হতে পারে মাদাম, সেও ঠিক ততটাই পেয়েছে আমার কাছে। আমি বিচারক নই, প্রধান বিচারক ওই সৃষ্টিকর্তা, আর দ্বিতীয়টা দুনিয়ার আইন আদালত। আমি জয় আমিরকে তাদের হাতেই সোপর্দ করলাম। ভুল করলাম। মিস ক্যাথরিন মিনিট দুয়েক নিঃশব্দে দেখলেন মাহজাবিনকে। আচমকা স্লথ কণ্ঠে বললেন, তুমি গর্ভবতী ছিলে মাহজাবিন? মাহজাবিন জবাব দেয় না। মিস ক্যাথরিন দুটো হাত জোর করে হাঁটুর উপর রেখে মেরুদণ্ড বাঁকা করে বসেন। তার জয় আমিরকে একবার বড় দেখতে ইচ্ছে করছে, একবার দেখা করা দরকার ছিল। সেই মুহূর্তে ওনার কল্পনা একটি দৃশ্যপট ছুটে আসে। কেন্দ্রীয় কারাগারে গভীরতম এক কাল কুঠুরি সেলের সাথে হেলান দিয়ে বসা জয় আমির, তার মুখে সেই চিরায়ত হাসি। সেই সময় কেউ তাকে খবর দেয় তার ঘরওয়ালির গর্ভে একটি সন্তান জন্মেছে। আমির বংশের শেষ বংশধর জয় আমিরের রক্ত বীর্যে পয়দা ঔরসজাত আমিরদের উত্তরসূরি। জয়ের ছটফটানিটুকু যেন যদি মিস ক্যাথরিনকে ভয়াবহ হিংস্রতার সাথে তেড়ে এলো। তিনি হাঁপিয়ে উঠলেন, খেপে উঠলেন, শরীরটা একটু ঘেমে উঠল। দু চারটে এলোমেলো শ্বাস ফেলে মাহজাবিনের দিকে তাকালেন। এরকম শাস্তি বুঝি জয় আমিরদের হতে আছে, যে এক জীবন নিজের পরিচয়ে পেছনে ছুটেছে, তার সন্তানকে চোখেও হাতে ছুঁয়ে না দেখতে পাবার শাস্তি মাহজাবিন জয়কে দিল। মুরসালিন সেদিন শেষ রাতে দুখানা চিঠি লিখেছিল। রক্তাক্ত কাটা ছেঁড়া অবশ হাতে একটা টুকরো কাগজ তুলে দিয়ে প্রথম চিঠিখানা লিখতেই বসলো। আনসারি চাচা, সালাম নেবেন আমার। আমি ভালো আছি। খারাপ থাকা অনেক হলো, এখন একটু ভালো থাকার ব্যাপার ভাবা উচিত। আমি ভালো থাকার ধার প্রান্তে। আপনার কাছে অনুরোধ থাকবে এই কথা জেনে উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ নিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমি যে শান্তির জগতের কাছাকাছি, সেখানে থেকে আমাকে জুলুমের দুনিয়াতে ফেরানোর চেষ্টা না করার হাজার জোর অনুরোধ থাকবে। অনেক দৌড়েছি আমরা, পা দুটো ক্লান্ত হলেও চলে যেত, কিন্তু মামলা আমাদের পা অবধি থেমে নেই। ওদিকে অবস্থা জানি না। এখানে থাকার সুবিধা অনেক, শব্দ, আলো, বাতাস, পানির মতো ব্যাপারগুলোর জ্বালাতন নেই। বাইরের খবর এখানে পৌঁছায় না, এখানকার খবর বাইরে যায় না। এসবে আমি আপনি অভ্যস্ত হতে পারি, কিন্তু যারা অভ্যস্ত না বা যাদের এখনই অভ্যস্ত হবার সময় আসেনি, তারাও রয়ে গেছে এখানে। এর দায় কে নেবে? আমার কাঁধ ভেঙে গেছে, যে কাঁধে আমি ওদের শুকনো ক্ষুধার্ত মুখের দায়ের ভার তুলতে পারি। ওদের মুখের দিকে তাকানোর সাহস হারিয়ে ফেলেছি আমি এতদিনে যখন কিছু করতে পারিনি। এবার ওদেরকে সঙ্গে নিয়ে মরণের দিকে এগিয়ে যাওয়ার পথটাই বাকি আছে শুধু, আর কিছু হবার নেই। আমি যতটুকু বুঝতে পারছি ওদিকে কিছু একটা চলছে। জয় আমিরের স্ত্রীর ঘটিত এখানে একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। এটা কতদূর গড়িয়েছে জানি না, কিন্তু সব মিলিয়ে যা হবে তা ভালো হবে। চাচা, ওদের জান ও মালের হিফাজত কবরেই ওয়াদা ওদেরকে আনামত নিয়েছিলাম ওদের অভিভাবকদের কাছে। আমি বোধহয় আর সেই আনামত রক্ষা করার অবস্থায় নেই। ওদের জীবনকে বাজি ধরে আমি এই মুখ তুলে রবের সামনে দাঁড়াতে পারবো না। হামজা পাটোয়ারি আমাকে ছাড়ার ভুল করবে না, তাই আপনি শুধু ছাত্রদের মুক্তির শর্তে তার কাছে একটা বার্তা ও আত্মসমর্পণ পত্র পাঠান, এবং সে ছাড়তে চাইবে না। তার জন্য আগে মাদ্রাসার কার্যক্রম স্থগিত করে দিন, এবং এটা নিশ্চিত করে জানান ওদেরকে। এই চিঠি আপনার হাতে পৌঁছাবার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়বেন। সময় এখানেও বাইরে যথাক্রমে পৃথিবী ও মহাকাশের মতো। বাইরে 1 ঘন্টা কাটলে এখানে থাকা প্রাণের আয়ু থেকে 1 যুগ করে চলে যাচ্ছে। আর আমার 7 দিনেই ওদেরকে ঠকিয়ে রাখার।
এমদাদের পায়ে ইনফেকশন ধরে গেছে, বাকিরা জড়বস্তুর মতো মিথ্যা নিঃশ্বাস ফেলছে। ওর যথা দ্রুত চিকিৎসা প্রয়োজন। এসব উল্লেখ করলাম যাতে মাদ্রাসার কার্যক্রম বন্ধ করার প্রতিক্রিয়া শুরু করতে আপনার হাত না কাঁপে। আপনার স্নেহভাজন সৈয়দ মুরসালিন মহান। হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছিঁড়ে গেছে, সেসব স্থানে গলিত পুজ রক্ত বেরিয়ে এলো দীর্ঘক্ষণ কলম ধরে রাখার ফলে। মুরসালিন দ্বিতীয় চিঠিখানা বা হাতে লেখার চেষ্টা করে, মাংসপেশি ও শারীরিক দুর্বলতায় থরথর করে হাত কাঁপতে লাগলো। কয়েকবার কেসে উঠল সে, নাকের কিনারা দিয়ে ছিঁড়ছিঁড় করে রক্ত এলো। মুরসালিন এবড়ো থেবড়ো হাতে লেখে, আমার প্রাণপ্রিয় আম্মা, আসসালামু আলাইকুম। চিঠির শুরুতেই আপনার অবাধ্য ছেলের অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানাবেন। এই কথা আজ প্রথমবার বলছি। অবাক হয়েছেন? আজ না বললে আর বলার সুযোগ পাবার নিশ্চয়তা নেই। আমি আপনাকে আজ মূর্খের মতো জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কিন্তু কিন্তু আপনার এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আপনার বদমাস ছেলে কেমন আছে, কি অবস্থায় আছে। তা আমি আপনাকে শেষে বলবো। এখন তার আগে দুটো কথা বলি। আম্মা, ছোটবেলায় আমি যখন পড়তে চাইতাম না, জেদ করতাম এত কষ্ট করব না, আপনি বলতেন কষ্ট তোকে খোদার নৈকট্য দেবে। ইমানদারেরা পৃথিবীতে সুখ পেতে আসে না, দুনিয়া তাদের জন্য নরক। এর বিনিময়ে তুই পাবি আখিরাতের অত্যন্ত সুখ। বিশ্বাস রাখ, কষ্ট আর সুখ চাত্রিক। এখন তুই কষ্টে আছিস, মানে সুখের সামনে আছে। আমি সেই সান্ত্বনায় বড় হয়ে গেলাম, কিন্তু তারও অনেকদিন কাটার পরে টের পেয়েছি সুখ আসলেই কল্পিত এক তত্ত্ব। মানুষ এই কল্পিত দিনের আশায় সারাটা জীবন দুঃখকে মেনে নেয় যে এই তো আর কয়েকটা কদম পেরোলেই সুখ। শেষ অবধি সে যখন অভিযোগ করবে, কই সুখ তো পেলাম না, দুঃখ থেকে মুক্তি তো মিলল না, এই অভিযোগ করার আগেই আল্লাহ পাক মানুষের জীবনায়ও কেড়ে নেন। আজ আমি আপনাকে সেই অনিশ্চিত ধৈর্য ধরতে বলবো। আপনি বলতেন যার কিছু বা কেউই নেই, তার আল্লাহ আছে। আজ আপনাকে আমি সেই আল্লাহর কাছে সঁপে দিয়ে যাচ্ছি আম্মা। যেদিন আমি শেষবার আপনার কাছে থেকে এসেছি আপনাকে জানাইনি, জানালে আপনি আমায় বের হতে দিতেন না, কিন্তু আমাকে তো বের হতেই হতো। আমি আপনাকে নামাজে কান্নারত অবস্থায় রেখে বের হয়ে এসেছি। এবার আর আপনার কাছে ফেরা না হলে সেটা তকদির। যখন আব্বা মরল, আমি জয় আমিরকে খুন করতে চেয়েছিলাম। আপনি বলেছিলেন, খবরদার মুরসালিন, এই অকুলে আমাদের চারজনকে ভাসিয়ে তোর আব্বা চলে যাবেন। এটা তকদির, তকদিরের ফয়সালার ওপর হাত ঘুরিয়ে কাফের হবি। আজ আমি আপনাকে সেই তকদিরের ফয়সালায় কাঁদতে নিষেধ করব, আহাজারি না করতে অনুরোধ করব। আপনি দুটোর পর তৃতীয় জনের দাবি ছেড়ে দিয়েও ধৈর্য ধরবেন। আমি আপনাকে দেখিনি আজ বেশ কয়েক মাস, আজ খুব দেখতে ইচ্ছে করছে আপনার সরল সহজ মায়াবী মুখটার ওপর মমতাহীন, আর আপনাকে প্রাণ ভরে আজ একবার দেখতে না পাওয়া আমার তকদির। আপনার হাতখানা আমার মাথা ছোঁয় না কতদিন। চুল টেনে ধরে বলে না, জাহিলদের মতো চুল রাখবি বলে ভার্সিটি পড়ছিস, জাহিলদের মতো চুল রাখবি বলে ভার্সিটি পড়াইছি তোরে। চুল যদি সুন্নতি কায়দায় ছেটে না আসিস, আমার সামনে আসবি না। কাফের হচ্ছিস ঢাকা থেকে থেকে, কাফেরের জায়গা নেই আমার ঘরে। আমার চুল বেড়েছে অনেক, বাবরি হয়ে গেছে অনেক, আমার চুল বেড়েছে অনেক, বাবরি হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবেই। আপনার খুব ইচ্ছে ছিল আমি বাবরি রাখবো, আজ হয়েছে আম্মা। আমার দাড়ি এক মুষ্টি খানেক হয়ে গেছে। আপনি দেখলে খুশি হতেন খুব, আবার অখুশি হবার মতনও অনেক চিহ্ন গায়ে পড়েছে, না দেখাই ভালো রইল। আজ মনে পড়ল, অনেকগুলো বেলা আমার খাবারের প্লেটে অর্ধেক মাছের মাথাটা তুলে দিয়ে আপনি বলেন না কি অর্ধেক মমতাহীনার, ওর থেকে কেড়ে নিলে মার খাবি মুরসালিন। আপনার হাতের মাছের ঝোলের ভাত খাবার ইচ্ছে করছে আজ। আজ অনেকগুলো দিন আমি নোংরা প্লেটে 2-3 দিন পর বেঁচে থাকার তাগিদে অন্ধকারে বসে 2-1 লোকমা খাবার খাই। আপনি পাখা তুলে বাতাস করতে করতে বাতির সলতে বাড়িয়ে দেন না, এসবের আফসোস গুজে যেত যদি একবার আপনাকে চোখের সামনে দেখতে পেতাম। আম্মা, দেখেছেন আপনার ব্যর্থ ছেলে আজ শেষবার আরও একবার কাপুরুষতা দেখিয়ে দিল এই চিঠিতে। মুস্তাকিন ভাই হলে এসব আবেগী কথাবার্তা কখনোই তুলতো না। আমি লিখে ফেলেছি, যখন চিঠিতে লিখতে কলম হাতে নিয়েছি জানতাম না আমি এসব লিখে ফেলবো। হাত থেতলানো আমার, এই চিঠি নষ্ট করে আবার লেখার শক্তি নেই, কলম ধরতে পারছি না শক্ত করে, তাই কাটলাম না, আবার আপনাকে কাঁদিয়ে ফেললাম।
আজ কেন আমি এসব লিখে ফেলেছি আপনার উদ্দেশ্যে বুঝতে পারছি না। আপনার কাছে এসব লিখতে নেই। মুরসালিনকে ক্ষমা করবেন। আপনার মুরসালিন আপনাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ফেলেছে। সে আপনার সঙ্গে থাকলো না, অথচ আব্বা, মুস্তাকিন ও মুমতাহিনার পর তার থাকার ছিল আপনার কাছে। আম্মা, আপনার অবাধ্য ছেলে আজ আপনাকে না দেখতে পারার অকুলতা নিয়েই এই তথাকথিত স্বাধীন দেশ থেকে বিদায় নিয়ে আসল স্বাধীন জগতে যাবে। আমার মতো ব্যর্থ মুরসালিনদের একের পর এক মৃত্যুর মধ্য দিয়েই একদিন অবার্থ মুরসালিনেরা জন্ম নেবে, গর্জে উঠবে। তাদের রক্তে ধুয়ে এ দেশ একবার স্বাধীন হলেই আমি আবার ফিরে আসবো আপনার পদতলে। সেদিন চোখ ভরে দেখব আপনাকে। মমতাহীনারা আর যেদিন আমার মতো পঙ্গু ভাইয়ের বুক খালি করবে না, আপনার মতো মায়েরা যেদিন মুস্তাকিন মোহানদের মতো আইন শৃঙ্খলার কর্মকর্তা ছেলেদের হারিয়ে কাঁদবে না, ওই দেশে আমি আবার ফিরে আসবো আপনার কাছে। আপনার মুরসালিন বেঁচে থাকবে আম্মা। মুরসালিনদের মৃত্যু নেই। আপনি শুধু লাখোদের মাঝে খুঁজে নিতে পারলেই কত শত মুরসালিনকে পাবেন। আমি বেঁচে রইলাম। আজ আর কিছু লিখব না। আজ শুধু ভাববো, মৃত্যু কি শেষ না শুরু? এই শহরে মৃত্যু কি আসক্তি নাকি অনীহা? মুরসালিনের হাত থেকে কলম পড়ে গেল। ক্ষত থেকে পুঁজ পড়ছে জীবনের শক্তি নিঃশেষ হবার পথে। মুরসালিনের গায়ে কাঁপুনি উঠল। সে জড়সড় হয়ে মেঝের উপর শুয়ে পড়ল, লম্বা শরীরখানা গুটিয়ে নিয়ে। দুপুরের দিকে জয় ও আরমিন বেরিয়ে যাবার পর খবর এলো আজ হামজা দিনাজপুর ফিরেছে। পুরনো দিন হলে রিমির উৎসব লেগে যেত। কমপক্ষে 10 পদের রান্না করতে তাকে রান্নাঘরে কাটাতে হতো ঘন্টা 5। কক্ষটা গোছগাছ করার পর হামজার পোশাক ধুয়ে শুকে স্ত্রী করে রাখা শেষ হলে নিজেকে গোছানোর কাজ। গোসল করে একটা নেভি ব্লু কালারের শাড়ি পরতে হতো তাকে। কালারটা হামজার পছন্দ। দরজা খুলেই হামজার গায়ে চাদর, কোট কিছু গায়ে থাকলে তা খুলে নিতে হয় রিমির। এরপর ওয়ালেট, চশমা, ঘড়ি অথবা বাজারের থলে বা কিছু থাকলে তা রিমির ওপর তুলে দিতে দিতে রুমেই ঢুকেই পাঞ্জাবিখানা খুলে ছুঁড়ে মারার অভ্যাস হামজার। ঘামের সাথে মিশে কড়া সুগন্ধির গন্ধখানা হামজা হামজা হয়ে ওঠে। ওই গন্ধে রিমির প্রাণ আছে। ওই গন্ধে রিমির একটা হামজা আছে। নাক কুচকে গোপনে সে গন্ধটা টেনে নিয়ে একখানা প্রাণোচ্ছল শ্বাস ফেলে আর চোখে তার কঠোর পুরুষকে দেখে। হামজার একখানা অভ্যাস আছে। বাইরে থেকে এসে সে সর্বপ্রথম গোসলে ঢোকে। রিমিকে বাথরুমের দরজাটা ধরে সে সারাটাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, লুঙ্গি তোয়ালে হাতে নিয়ে। বাথরুমের হ্যাঙ্গারে কোনো কাজ নেই। গোসল সেরে এসে একখানা সিগারেট ধরিয়ে দোল কেদারায় গা মেলেই বসে হামজা। তখন রিমির কাজ তার ভেজা মুখটা মুছে দিয়ে ক্লান্ত শরীরটা একটু টিপে দেওয়া, চুল টানা। এই সময় মতিভ্রম হলে রিমি আর নিস্তার নেই সেই বেলা। এসব আজ স্বপ্নের মতন, যেন আগের জন্মের স্মৃতি সেসব। রিমির নতুন এক জন্ম হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই জন্মে ও রিমি দুর্বল নারীত্ব ওই নিষ্ঠুর পুরুষটিকে কামনা করে। সে লোক কি জানে সেই যে রাতে রিমিকে কান্নারত রেখে রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে লোকটা। তারপর আর রিমি ঘুমায়নি, রাতে বিছানায় পিঠ ঠেকায়নি। রিমি পারে না তার নগ্ন নরম বুকটার ওপর লোকটার দাড়ি গোফলা শক্ত মুখটার ভার না ছেড়ে দিলে রিমি একটু ঘুমাতে পারে না। রিমি তো ছোট ছিল, তার উচ্চতাও হামজার বিশাল দেহটার চেয়ে নিহাতি ছোট। প্রথম প্রথম যখন অভ্যাস হচ্ছিল, হামজা রিমিকে বিছানায় চেপে ধরে রিমির আলগা বুকে চুল দাড়ি আবৃত মাথাটা সহ গোটা শরীরটার ভার ছেড়ে ফেলে ঘুমাতো। রিমি ঝগড়া করেছে নিয়ে তার দম বন্ধ হয়ে আসে। অত বড় মানুষের ভার তার ছোট্ট শরীরে সয়। তাকে এই সময় হামজার থামানোর কৌশল কি শিকারী জাতীয় ছিল। ওরা কালো ঠোঁটে রিমির কচি ঠোঁট আঁকড়ে ধরলেই রিমি শরীর আউলে যেত। নারী দেহ পুরুষের এমন ছোঁয়ার কাছে কত বাজেভাবে শিকার হয়ে যায় সেসব জানে লোকটা। আছে দম বন্ধকর পরিবেশ না তৈরি হলে রিমির ঘুম আসে না। সে বিছানায় টিকতে পারে না। রিমিকে এসে খবরটা দিয়ে গেল একটা ছেলে। ভাবি, ভাই ঢাকা থেকে ফিরতেছে। রিমি জিজ্ঞেস করতে জিব্বা নড়ে, সেটা তোমার ভাই তোমাকে জানাতে বলেছে? কিন্তু বলা হয় না। ওরা কেউ রিমির দিকে চোখ তুলে সরাসরি তাকায় না, আবার বেশিক্ষণ সামনেও থাকে না।
হামজার আদেশ অথবা নিষেধ বোধহয় এমনই। কথাখানা শোনার পর রিমির ভিতরে যে যাতনা শুরু হলো তা বেসামাল হয়ে উঠল। এই সময় রিমির কি করার অভ্যাস, রিমি কি করছে, তরু কোথায়, সাহানা কই, বাড়িতে হামজার ফেরার খবরে তোড়জোড় শুরু হচ্ছে না কেন? এই কথা ভাবতে আবারও বিষাক্ত সেই অনুভূতি রিমির গলা চেপে ধরল। এসবের জন্য দায়ী ওই লোকটা। বাড়িটা শ্মশান হয়ে গেছে, যেখানে শুধু নেই নেই আর নেই, প্রাণ নেই। রিমি ছুটে বারান্দায় যায়। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না, সে চলে যাবে বাপের বাড়ি। হামজা ফিরে তাকে এই অবস্থায় দেখবে, আবারও লোকটার সম্মুখীন সে হবে, তাও এই পরিস্থিতিতে, এই অবস্থায়। কিন্তু উপায় কি? কারো সাহস নিয়ে হামজার অনুমতি না নিয়ে রিমিকে ওই বাড়িতে দিয়ে আসা, অথবা ওই বাড়ি থেকে এসে কেউ তাকে নিয়ে যাবার। হামজা বাপের বাড়ি যাওয়া পছন্দ করে না। রিমি হামজার ঘরের আসবাবের মতো হয়ে গেছে। ঘর রেখেছে হামজা, সে বোধহয় একা বাপের বাড়ি যাবার পথ ভুলে গেছে। রিমির মনের আগুন যেন শরীর পুড়তেই লাগলো। সে গিয়ে টেনে হিচড়ে পরনের মুচড়ে যাওয়া শাড়িখানা গা ছাড়া করে ঝর্ণার নিচে বসে পড়ল। একে একে শরীরের সমস্ত বস্ত্র খুলে ফেলল, তবুও শরীরের জ্বলুনি কমে না। রিমির হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকে ঝর্ণার তলে, হু হু করে কেঁদে ওঠে। তার সুখের সংসার কার নজর লেগেছে? পাপের নজর এত ভয়াবহ হবে কেন? রিমির বেহাইয়া মন তার বিরুদ্ধে গিয়ে জানায় এই মুহূর্তে। বোধহয় ওই পাপী পুরুষটা একটাবার এসে ব্যাকুল চিত্তে রিমির দেহখানা নিজের সাথে লেপটে নিলে এই জ্বলুনি কমে যেত। রিমির হাতের নখে নিষ্পিস অনুভূতি জাগছে লোকটার পশমি বুকে গাঢ় খামচির আঁচড় ফেলতে। রিমির কাছে এই সত্য ভাবনাখানা অসহ্য ঠেকে। তার ভেতরে নিষ্ঠুর লোকটার জন্য জমাটবদ্ধ এই ভালোবাসাকে রিমি ঘৃণা করে। এভাবে রিমির সত্তায় যেন চির ধরল, দ্বিবিভক্ত হলো তা। রিমি একখানা তোয়ালে পেঁচে রুমে আসে, আয়নায় নিজেকে দেখে। সারা দেহে শুধু হামজা, ফোলাভ লাল চোখ দুটোতেও হামজার প্রভাব। এই হামজায় নিজটাকে রিমি কিভাবে গুটিয়ে নেবে তা ভাবতে গেলে রিমির শরীর অসাড় হয়। সে কেন আরমিনের মতো না? সে কেন এই ঘর সংসারের মাঝে নিজেকে বিলীন করে ফেলেছে? সে কেন সেদিন ছটফটানো থেকে নিজেকে আড়াল করতে দুর্বল শরীরখানা টেনে নিয়ে রান্নাঘরে যায়? দিন কয়েক পর ফিরবে লোকটা, ক্লান্ত, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত হয়ে। রিমি কি আজও পারবে লোকটার ক্লান্তির উপশম হতে? জয় ধপাস করে বসে আবার চেয়ারখানায়, অস্পষ্ট সুরে আবার উচ্চারণ করে, বড় সাহেব। তার এই নীরবতার মাঝে অন্তু চৌপায়ার সাথে পিঠ ঠেকিয়ে চোখ বসে। বদ্ধ আমির নিবাসের সদর ঘর যেন প্রতিধ্বনিত কোলাহলপূর্ণ হয়ে উঠল। ঘুরপাক খেল চারপাশে। জয় আমির, আপনি দায়হীন, বাদনহারা বুঝি পাপের দায়ে হারে। আপনি এক মৃত্যুঞ্জয়ী। মৃত্যু কখনো আপনার শাস্তি হতে পারে, তাই আপনাকে জীবন দিলাম, আপনার চির পাওনাদার হলাম। পাওনা মিটিয়ে ফিরবেন একবার, বিরোধ মেটাবার কথা ভাববো সেবার। ফিরলেন হয়তো, সাথে থাকলো অতীত, একবার আবার রচিত হবে অবরুদ্ধ নিষেধ। জয় আরেকটা সিগারেট ধরে নিঃশব্দে বসে সিগারেটের ধোঁয়া গেল। অনেকটা সময় হিসাব নিকেশের সময় ধোঁয়ার সঙ্গ ভালো কাজে দেয়। অনেকটা সময় পর সিগারেটটা পায়ের তলে ফেলে জুতা দিয়ে পিষে হাসে। ঝুঁকে বসে অন্তুকে নিজের খুব কাছে এনে থুতনি উঁচিয়ে মুখটা তুলে ধরে চোখের সামনে। আমাকে ক্ষমা করে দিলেন উকিল ম্যাডাম। কিসের ভিত্তিতে? আইস কয়টা দিন আমারে খুব আবেগপ্রবণ রূপে দেখছেন, তাই মনে হয়েছে আমি অতীতের দুঃখে ডুব মেরে ধুয়ে মুছে ফর্সা হয়ে গেছি, তাই আমারে ক্ষমা করাই যায়। শালার এই ছিলেন আমারে। কুটিল হয়ে উঠল জয়ের মুখটা। আপনাদের সমাজের মানুষ তাদের ফেলে আসা কালকে কুকুরের মতো চাটে, যা তাদেরকে চিরকাল অতীতের গোলাম করে রাখে। জয় আমির তাদের মধ্যকার কেউ না। অন্তু বলে, মিথ্যা কথা। আপনি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছেন, কিন্তু মচকাতে নারাজ। সে যাই হোক, ক্ষমাটা শুধুই আমার পক্ষ থেকে, মনে রাখতে হবে। অন্তুর সমস্যা হচ্ছিল বলে জয় সিগারেটটা পায়ের তলায় ফেলে জুতো দিয়ে পিষে দুই পাশে মাথা নাড়ল। টিকবে না, আমি সেই অনিবার্য
যার পাপকে পাশ কাটানো যায় না, টিকবে না আপনার এই ক্ষমার মহত্ব। আমার পাপের স্রোত দূরে ভেসে চলে যাবে আপনার আদর্শের কুরকুরানি। এটাই কি আপনার একমাত্র লক্ষ্য? জয় ঠোঁট উল্টালো। ক্ষমা করার কারণ খুঁজতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার বিগত কয়দিনের ফোন মারা খাওয়া ঢ্যামনা চেহারা। ইগোতে লেগেছে? আপনার কাছে ক্ষমা আশা করি নাই, কারণ তখন বুঝি নাই বিষয়টা। জয় নিজস্ব ভঙ্গিতে গা দুলিয়ে হেসে উঠল এই পর্যায়ে। অন্তু থুতনিটা আরেকটু নিচের দিকে এগিয়ে নিয়ে চোখের মনি বরাবর তাকিয়ে বলল, তোমার মতে আমার আন্দাজ শক্তি ভালো, ঠিক না? অন্তু সতর্ক হয়ে উঠল। জয় অন্তুর গাল চিপে ধরে আলতো হাতে। আমার ঘরে ছলনাময়ী কি খেললে মাইরি আমায় নিয়ে? অন্তু একটু ভীত হয় না, বরং এবার মৃদু হেসে ফেলল। এই খেলার পদ্ধতি তো আপনারই কাছে শেখা। কাউকে জমজমাট মৃত্যু দিতে হলে তাকে আগে ঘটা করে বাঁচিয়ে নিতে হয়। যা ফিউ চায় কিছুক্ষণ অন্তুর সুশ্রী চেহারার কানায় মন ভরে দেখে নিচু গলায় বলে, এই মুহূর্তে আমি যদি খানিকক্ষণের জন্যও যদি জিন্নাকে হারানোর শোক ভুলে যাই, তুমি কতক্ষণ টিকবে আমাদের বিরুদ্ধে? অন্তু ঠিক ততটাই চাপা দৃঢ়তার সাথেই বলে, নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির, আমি ভয় পাই না আপনাকে, জানেন তো আপনি? জয় আচমকা অন্তুর ঠোঁট চেপে ধরে প্রিয়কাট একখানা চুমু খায়। অন্তুকে যেন শুষতে চায় সে। চুমুটা ধীরে ধীরে উগ্র হয়ে ওঠার সাথে সাথে অন্তুর গালে তার হাতটাও ঠিক ততটাই শক্ত হতে থাকে। বেশ কিছুক্ষণ পর অন্তুর ঠোঁট থেকে ঠোঁটটা সামান্য সরায়, তখন তার চোখ দুটো চকচকে লাল। সেই মুখভঙ্গিমার কথিত বর্ণনা নেই, তা দুর্বোধ্য চাপা আক্রোশ। জয়ের পৌরুষ কণ্ঠনালীতে কাঠিন্য পেয়ে বেরিয়ে আসে চাপা ধীর আওয়াজে, বেইমানি তোর দক্ষতা আরমিন। অন্তনাক শিউরে ওঠে। সত্যকে অস্বীকার করার মাধ্যমে তা মিথ্যা করার ব্যর্থ চেষ্টা ছাড়ুন। আপনার ভেতরে শিকারীকে এখনো পুজো করার স্বাদ যদি অবশিষ্ট থাকে আপনার ভেতরে, তাহলে আমি বলবো আপনি এই হতভাগা উত্তরাধিকারের যোগ্যই না। জয় নিষ্প্রভ বাঁকা হেসে মাথা তোলালো। এই উত্তরাধিকার আমার সবচেয়ে বড় শিকারী। আমাকে রক্তে চুবিয়ে তুলে স্থির দাঁড়ায় আছে এখনো। মাগার আমারে আর আমার রাখে নাই। তুমি আবার আমায় ভরকাচ্ছ ডিয়ার। অন্ত এক চিলতে হাসে। ভরকানাই তো কাজ আমার। তবে জেনে রাখুন, আমি যতক্ষণ আপনার দেবতার বিপক্ষে ততক্ষণ আপনি সঠিক পথে। জয় হেসে চোখ মারে। কিন্তু আমি তো ভুল রাস্তার লোক। কথা শেষ করে পেছনের হোস্টার থেকে পিস্তল খুলে অন্তুর কোলের উপর ছুঁড়ে মারতে মারতে উঠে দাঁড়িয়ে দুই পাশে হাত প্রসারিত করে নিজের বুকটা মেলে ধরে জয় অন্তুর সামনে এক কদম করে পেছায়। অন্তু চোখে জিজ্ঞেস করে, পিস্তল কেন দেওয়া হলো তাকে? জয় জানায়, ওটা এখনই প্রয়োজন পড়বে আপনার উকিল ম্যাডাম, কাজের চিজ কিন্তু সামলে। অন্তু বিভ্রান্ত চোখে দেখে জয়ের হাস্যজল ভয়াবহ রূপ। অন্তু জয়ের সব রকম হাসি চেনে, এই হাসিতে জয়ের সবচেয়ে নিষ্ঠুর হিংস্রতার বহিঃপ্রকাশ ছিটকে আসে। জয় বলে, এখন আমার প্রথম কাজ হলো বড় ঘর সাফ করা। বড় সাহেবের রক্তের দাম না তুলে আমি তো ঢাকা যেতে পারি না। আফসোস, আজ যা হবে আপনার আড়ালে হবে। আপনার সাজা মৌকুফেরই সমান এটা। অন্তুর সারাটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠে শিউরে ওঠে। আব্দুর আহাদের রক্তশূন্য মুখটা অন্তুর বুকের ভেতরটায় এক ধাক্কা মারে। অন্তু উঠে দাঁড়ায়। জয় পুরো হলরুম কাঁপিয়ে হেসে উঠল। হাসির দমকে বদ্ধ চার দেয়ালে প্রতিধ্বনি উঠল। অন্তুকে সে হাততালি দিয়ে উৎসাহিত করে। সাব্বাস ঘরওয়ালি, প্রেস দ্য ট্রিগার, নো টেনশন, মাল লোডেড, জাস্ট শুট। নিজে বুকে একদম হৃদযন্ত্রের ওপরে আঙুল নির্দেশ করে, এই যে এইখান বরাবর শুট শুট, নয়তো বড় ঘর কইলাম আজ খালাস। আমাকে ঠেকাতেই হবে আপনার। ইনসাফের পক্ষে 2-4টে খুন জায়েজ ম্যাডাম। চালান গুলি। জয় আমির আজ তীর্থে যাবে। চালা আরমিন, গুলি চালা। অন্তুর বুক হাঁপড়ের মতন উঠে নামে, তার চোখ জ্বলছে। সে জয় আমিরের কাছে শুধায়, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? না, ছি, আমি শুধু বলছি আমি অনিবার্য পাপ, যা এড়ানো যায় না, ক্ষমা করা যায় না। তা আমার সামনে মহানুভবতার জায়গা নেই। অন্তু পিস্তল তাক করে।
ধরে জয়ের কপাল বরাবর, লম্বা দেহি জয়ের কপাল বরাবর পিস্তল তুলে ধরতে অন্তুর হাত অনেকটা উঁচুতেই মেলাতে হয়। অন্তু দেখতে পায় জয়ের মুখে উল্লাস। অন্তুর মাথাটা ঝিনঝিন করে ওঠে। কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে এতটা উৎসাহিত হতে পারে? কারো চেহারায় মৃত্যুকে সামনে রেখে এত বেপরা হাসিতে মেতে উঠতে পারে? আর সে নিকৃষ্টতম পাপী হয়, তাকে কি অন্তত মৃত্যুর সাজা দিতে আছে? অন্তুর বিলম্ব জয় বিরক্ত করে। তার ঠোঁট থেকে হাসি কমে আসে, তার চোখে কথক হয়ে উঠে। সে চোখে চোখ রেখে অন্তুর বুকের ভেতর ঝড় উঠে আসে, শ্বাস প্রশ্বাস গতি হারায়। অন্তুর গলার মাংস পেশে অস্বাভাবিক হারে থরথর করে কেঁপে ওঠে। তার চোখ দুটো জ্বলে। জয় চোখে চোখ মিলিয়ে শুধায়, আপনার চোখে একখানা পটি বেঁধে দেব? জয় আমিরের চোখে তাকিয়ে, তার বুকে গুলি চালানো সহজ না ম্যাডাম। তার এক মুহূর্তের মাঝে অন্তুকে এসে থাবা মেরে ধরে জয়। তাহলে সেই বুকে ছলনার ছুরি চালানো এত সহজ কেন? হ্যাঁ, কি চাই তোর আরমিন? আমার ধ্বংস চেয়ে নীতি? তোর দুই হাতে তালুতে এনে ফেলতাম জয় আমিরের ধ্বংসের এক মুষ্টি ছাই। দৃঢ়চিত্তে জয় আমিরের চেহারার দিকে চেয়ে থাকা অন্তুর চোখ বেয়ে চুপ চুপ করে এক ফোঁটা নোনতা পানি গাল বেয়ে পড়ে। জয় বলে, কিন্তু তোরা কেন ছলনার পথ বেছে নিস আমার বেলায়? আমার সাথে ছলনা করা খুব সহজ, তাই আমি কাঙাল, তাই? অন্তু মলিন হাসে। এক সময় মনে হতো আপনি কাঙাল, একটু স্নেহ ভালোবাসা অথবা সঙ্গ এর কাঙাল। না, তা আপনি নন। আপনি শুধুই একজন পাপিষ্ঠ পুরুষ। জয়ের হাত শিথিল করেই হাসে। স্নেহ আমি চাইছি এই আমির জন্য, কিন্তু আপনাদের সমাজে এই জয়কে ভালোবাসার নিয়ম নাই। আমাকে ভালোবাসার কথা আইলে শর্ত উঠছে আমার বদলে যাবার। তখন বুঝছি ওই ভালোবাসার নিঃশর্ত না, অথবা এই জয় আমিরের জন্যে না। তার মানে ভালোবাসা পাইলে পাবে ওই বদলে যাওয়া শালা। এই আমি খালি শাস্তি পাবার যোগ্য? শুট মি। জয় অন্তুকে ছেড়ে আবারও একটু দূরত্বে বাড়িয়ে পিছিয়ে যায়। অন্তুকে উৎসাহ দেয়। আইজ হয়তো তুই আমার রক্ত ছুঁয়ে দেখবি, অথবা ওদের রক্তে তোকে গোসল করাবো আমি। অন্তু পিস্তলের তাক নামিয়ে জয়ের হাই বুটের ওপরের গোড়ালির দিকে তাক করে। জয় শব্দ করে হাসে, হো হো করে হাসে অন্তুর নীরব আগ্রাসন দেখে। কিন্তু অন্তু গুলি চালায় না। জয় পেছাতে পেছাতে সদর দরজায় ঠেকে, তা খুলে অন্তুকে বলে, তোর কসম আরমিন, একবার চৌকাঠের উপরে পা রাখলে আমার ঠেকাইতে পারবি না। রক্তের একটা ছোটখাটো পুকুর কাটবো আজ আমি। গুলি চালা, পিঠ বরাবরই চালা। জয় পা উঁচু করে চৌকাঠের ওপারে না তুলে ধরে বাচ্চাদের মতন হাসতে হাসতে পেছন ফিরে যায়। শেষ সুযোগ ঘরওয়ালি, আমি ওপারে পা রাখলে আর ফিরাইতে পারবা না আজ। থামাও এক্ষুনি, সময় আছে। অন্তু ক্লান্ত চোখে দেখে জয় উচ্ছ্বাসিত চেহারাটা। এই খেলায় সে খুব আনন্দ পাচ্ছে। আর অন্তু আজ তার রক্ত নেবে, অথবা সে অন্তুর দেদারসে প্রাণ। ভীষণ মজার খেলা এটা। জয় অপেক্ষা করে অন্তুর ট্রিগার দাবাচ্ছে না দেখে সে চৌকাঠের ওপারে পা ফেলতেই উদ্যত হবার ভান করে। পিচ করে একটা শব্দ হয়। জয় আমির চোখ দুটো আরাম করে বুঝে নেয়, কিন্তু শাল কাঠের চৌকাঠের একাংশ বিধ্বস্ত জাহাজের পাটাতনের মতো চুরমার হয়ে কোথাও ছড়িয়ে পড়ে। অন্তুর কাঁচা হাতে ছোড়া গুলিটা গিয়ে দেয়াল ভেদ করে আটকে যায়। বুলেট শরীর ভেদ করেনি বলে জয়কে এক মুহূর্তে হতাশ দেখায়। একখানা দীর্ঘশ্বাস চেপে সশব্দে গা দুলিয়ে হেসে অন্তুর দিকে তাকায়। যা শালা, টার্গেট মিস। শিট ম্যান, শিট। চর্চার ঘাটতি ব্যাপার না, সুযোগ পেলে হাতে ধরে শিখিয়ে দেব। জয় আমিরের ঘরওয়ালি পিস্তল চালাতে জানে না, এই খবর সমাজ জানলে ইজ্জত যাবে তো। অন্তু হত বিহব্বল হয়ে চোখে চেয়ে জয়ের চৌকাঠ মারিয়ে ওপারে পা রাখা দেখে। আর কিচ্ছুই করার নেই তার। কোনো অলৌকিক কিছু না ঘটলে কি আজ বড় ঘর জয় আমিরের তাণ্ডবের হাত থেকে রক্ষা পাবে? সে দরজার দিকে পা বাড়ালে জয় দরজার পাল্লা দুটো এঁটে দিল। আপনি এখানেই থাকছেন, এখানেই কবর হবে আপনার। ওই বাড়িতে আর আপনার আদর্শের ছায়া পড়বে না। আসি, আমি নিবাস উপভোগ